মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। আমরা পড়ছি ৯৮ পাতা থেকে, যেখানে মহারাজ সপ্তম অধ্যায়ের সূচনা করেছেন একটি নতুন অধ্যায় দিয়ে, ধ্যান জীবন ও চেতনায়। কলকাতায় অনুষ্ঠিত এক ধর্মীয় শিক্ষা শিবিরের অন্যতম কর্মসূচি ছিল আলোচনা চক্র। উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। বর্তমান লেখকের সঙ্গে অর্থাৎ মহারাজের সঙ্গে আলোচনার সময় তারা নানান প্রশ্ন তুলেছিলেন। এখানে সেই প্রশ্ন উত্তর পর্ব তুলে ধরা হলো। এটি চলেছিল প্রায় ২ ঘন্টা ধরে। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখানে প্রশ্নগুলিকে ক্রম অনুসারে সাজানো হয়েছে। বিভিন্ন প্রশ্নকর্তার নাম না দিয়ে শুধু প্রশ্ন হিসাবে অংশগ্রহণকারীদের জিজ্ঞাস্য এবং উত্তর হিসাবে বর্তমান লেখকের অর্থাৎ মহারাজের বক্তব্য উপস্থাপিত করা হলো। উপস্থাপনাটিকে সম্পাদনা করে দিয়েছেন অসিত মিত্র। প্রশ্ন: বর্তমান পৃথিবীতে নানা রকম মতবাদ দেখা যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি ভাবধারাগুলি একদিকে যেমন মুক্ত চিন্তার প্রকাশ ঘটাচ্ছে, অন্যদিকে তেমনি সময় সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে বুঝতে পারছে না যে সে কোন পথে যাবে। ধর্মের ব্যাপারেই দেখুন, নানান ক্লাসিক্যাল মতবাদ তো আছেই, তাছাড়া নতুন নতুন মত ও পথের কথাও শোনা যাচ্ছে। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, আচার্য রজনীশ, জেন মেডিটেশন, তাও, চয়েসলেস, আর্নেস ইত্যাদি ইত্যাদি। এই বাস্তব অবস্থার সম্মুখীন হয়ে আমরা আলোচনার সূত্রপাত করতে পারি কি? উত্তর দিয়েছেন মহারাজ, মানুষের বিভিন্ন প্রয়াসের পেছনে আছে পূর্ণতা প্রাপ্তির তাগিদ। এই পূর্ণতার তাগিদ মানুষ যুগ যুগ ধরে অনুভব করলেও সে এটিকে ভাষায় পুরোপুরি প্রকাশ করতে পারেনি। বিজ্ঞানের শুরু অ্যালকেমি দিয়ে। প্রাচীন মানুষ খোঁজ করেছিল পরশ পাথরের, যার ছোঁয়ায় সব সোনা হয়ে যায়। তার কাছে সোনা শুধু একটি ধাতুই ছিল না, ছিল পূর্ণতার একটি প্রতীক, সিম্বল। যে সোনা তাকে দেবে মুক্তির স্বাদ, অমরত্বের ছোঁয়া। মিশরের পিরামিডগুলিও সেই পূর্ণতার প্রতীক, যা টিকে থাকবে যুগ যুগ ধরে, প্রাকৃতিক শক্তিকে জয় করে। আদিম ধর্মের শুরুও এভাবে। আদিম মানুষ কল্পনা করেছে স্বর্গের, যে স্বর্গ তার কাছে মুক্তির আবাসস্থল। রাজনীতির অঙ্কুরও প্রকাশিত হয়েছিল এভাবে। বন্য পশু, অন্য গোষ্ঠীর মানুষ এবং নিজের গোষ্ঠীতে বিবাদ আদিম মানুষকে বারবার কষ্ট দিয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে সে বুঝেছে নিজের দলে সুনির্দিষ্ট আইন কানুন চালু করে এবং ঐক্যবদ্ধ হয়ে বিরোধীদের মোকাবিলা না করলে এই নিষ্ঠুর পৃথিবীতে সুখে বেঁচে থাকা অসম্ভব। হিউম্যান এক্সেলেন্স এর তাগিদে এভাবেই আইনবদ্ধ গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, যার ক্রমপরিণতি রাষ্ট্রনীতি। শিল্পের জন্ম এভাবে। আদিম শিল্পীর কাছে আনন্দই ছিল পূর্ণতার প্রতীক। সেই পূর্ণতাকে সে ফুটিয়ে তুলতে চেয়েছে গুহার দেওয়ালে। এই মৌল চেতনাকে বাস্তবে রূপ দিতে গিয়ে শুধু তার পরিবেশ বা পৃথিবীকেই পাল্টায়নি, সেই সঙ্গে বদলিয়েছে নিজেকেও। এভাবেই তার চেতনার বিকাশ হয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুগ যুগ ধরে মানুষ চেষ্টা করছে পূর্ণতা প্রাপ্তির। মুক্তির কামনাই মানুষের সব বাসনা ও ক্রিয়ার মূল। সে মুক্তি চাইছে এই বহির্জগতের বিভিন্ন শক্তির হাত থেকে, অন্তরের জগতের দ্বন্দ্বময় অবস্থা থেকে, এবং সে মনে করেছে এই মুক্তির পথেই সে পূর্ণতা প্রাপ্ত হবে। এই যে পূর্ণতা প্রাপ্তি বা মুক্তি, এটি সম্বন্ধে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা। আদিম মানুষ আর আধুনিক মানুষের ধারণাও এই বিষয়ে এক নয়। তবুও মূল উৎস হিসাবে এই পূর্ণতা বা মুক্তির কামনাকে বাদ দেওয়া যায় না। সেই সঙ্গেই
মানুষ সব কিছুর মধ্যে খুঁজতে চেয়েছে কার্যকারণ সূত্র। এটি মানুষকে ক্রমশ বিচারশীল করে তুলেছে, যুক্তির ভিত্তি স্থাপন করেছে। এই পূর্ণতা প্রাপ্তি মানুষ চেয়েছে তার সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে। সমাজনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদিতে প্রথমটির প্রয়াস, আর শিল্প সাহিত্যে দ্বিতীয়টির প্রয়াস। মানুষ কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি জীবনেই এই পূর্ণতা প্রাপ্তিকে খোঁজে। প্রশ্ন: ধর্ম এটিকে কিভাবে প্রকাশ করেছে, সমাজ জীবনে না ব্যক্তি জীবনে? উত্তর: দুটিতেই। প্রশ্ন: ব্যক্তি জীবনের সমস্যা সমাজ জীবনকে প্রভাবিত করছে, অথবা সমাজ ব্যবস্থাই ব্যক্তি জীবনে সমস্যা নিয়ে আসছে? উত্তর: দুটিকে প্রভাবিত করছে। সামগ্রিকভাবে সমাধান করা দরকার দুটিকে নিয়েই। প্রশ্ন: আধুনিক মানুষ যে নানা রকম সমস্যায় জর্জরিত হচ্ছে, তা থেকে উদ্ধারের উপায় কী? এই মুহূর্তে আমি সমাজ ব্যবস্থাকে যখন বদলাতে পারছি না, তখন আমার কর্তব্য কী? উত্তর দিয়েছেন মহারাজ, রাস্তার ধুলো যদি পরিষ্কার করতে না পারেন তবে জুতো পরে হাঁটুন। আগেই উত্তর খুঁজবেন না, প্রশ্নটিকে ঠিকভাবে বুঝুন। বর্তমান মানুষের মূল সমস্যা কী? আধুনিক সমস্যার বৈশিষ্ট্য হচ্ছে এর দ্রুত পরিবর্তন বা গতি। বৈজ্ঞানিক প্রযুক্তির ফলে পরিবেশ, সমাজ ইত্যাদি ক্রমাগত বদলাচ্ছে। প্লেন, ট্রেন, বাসের গতি বেড়েছে, জামা কাপড়ের ফ্যাশন প্রতি বছর পাল্টাচ্ছে, চোখের সামনে নতুন নতুন বাড়ি তৈরি হয়ে আপনার পাড়ার চেহারা বদলে যাচ্ছে। বৈদ্যুতিক গ্যাজেটের মডেল পাল্টাচ্ছে, বাড়ির ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, পরিবেশ দ্রুত তালে বদলাচ্ছে। বহির্জগতে এই যে গতি, এর মোকাবিলা করতে গিয়ে অন্তর্জগৎ বা মনকে দ্রুত গতিশীল হতে হচ্ছে। অথচ সাধারণ মন অভ্যস্ত তার বিশেষ ধরনের চিন্তাধারায় ও জীবনযাত্রায়। মনের ওপর এই বিশ্বাস, আভাস, রুচি, সংস্কার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। ফলে বহির্জগৎ সামনে টানছে আর মন পেছনে টানছে। এই দুই বিপরীত গতি একই মানুষের মধ্যে ক্রিয়া করায় ওই মানুষের মধ্যে সংঘর্ষ উপস্থিত হচ্ছে। বহির্জগতের গতির সঙ্গে অন্তর্জগতের গতি তাল রাখতে পারছে না। প্রশ্ন: এটিই কি তাহলে মূল সমস্যা? উত্তর: আপনার কি মনে হয় সমস্যা কাকে বলে? আপনি যে বিশেষ জীবনযাত্রা ও চিন্তাধারায় অভ্যস্ত হয়ে নিজস্ব প্যাটার্ন গড়ে তুলেছেন, কোনো ব্যক্তি, চিন্তা, ঘটনা যদি সেই প্যাটার্নে খাপ না খায়, তবে সেই ব্যক্তি, চিন্তা, ঘটনাকে আপনি সরিয়ে দিতে চান। যদি সরাতে না পারেন, তবে সেটির উপস্থিতি আপনার মনে যে অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে, তাকেই সমস্যা বলে। কর্ম ও চিন্তার ছন্দে আকস্মিক বাধাকেই সমস্যা বলে। মন তখন চেষ্টা করে এই বাধাকে সরিয়ে বা কিছুটা অ্যাডজাস্ট করে প্রচলিত বা পুরনো ছন্দে ফিরে আসতে। যে কোনো সমস্যার এটিই মূল কথা। সমাধানের উপায় মনকে তার পিছুটান থেকে মুক্ত করা, গতিশীল করা। সৃজনশীল চেতনাই মানুষের মনকে মুক্ত করে। নিজস্ব বিশ্বাস, অভ্যাস, রুচি, সংস্কারের প্যাটার্ন থেকে মানুষ তখন মুক্ত হয় এবং নতুন পরিস্থিতি বা সমস্যার মোকাবিলা করতে পারে। তবে কি সমাজের গতির সঙ্গে তাল রেখে গতিশীল হওয়াই সমাধানের পথ? উত্তর: তাই কি? নিজে চিন্তা করে দেখুন। প্রতি মুহূর্তে যদি সমাজের গতিকেই অনুসরণ করেন, তবে আপনি মুক্ত হলেন কিভাবে? আপনার স্বকীয়তা তাহলে ফুটে উঠবে কিভাবে? আর স্বকীয়তা না থাকলে ব্যক্তি জীবনে পূর্ণতাই বা আসবে কিভাবে? সেজন্যই বলছিলাম, সৃজনশীল চেতনার কথা নিজস্ব ব্যক্তি জীবনের প্যাটার্ন এবং সমাজের প্যাটার্ন,
এই দুটোকেই যখন মানুষ বিচার করতে পারে, দুটো থেকেই যখন সে মুক্ত হতে পারে, তখনই তার চেতনা সৃজনশীল হয়ে ওঠে। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।